মোবারক। বাংলাদেশের সব মানুষের, শিশু কিশোর সব বয়সী মানুষের জীবনে ঈদ আসে, তবে পেশাজীবী হিসেবে চিকিৎসকের জীবনে ঈদের আনন্দ যেমন আছে, অনেক ধরনের বাস্তবতাও আছে। এই সেবার যে বাস্তবতা এবং আনন্দ, সেই নানা বিষয়ে আমরা কথা বলবো। এখন টিভির ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন সেবায় আনন্দ। আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তিনজন অতিথি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন, দেশের স্বনামধন্য একজন এন্ডোক্রিনোলজিস্ট, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এন্ডোক্রিনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। সঙ্গে আরও যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ, বিভাগীয় প্রধান ডায়াবেটিস ও হরমোন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আরও আছেন অধ্যাপক ডাক্তার AKM আমিনুল ইসলাম, বিভাগীয় প্রধান এন্ডোক্রিনোলজি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিডফোর্ড হাসপাতাল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনুষ্ঠান শুরুর আগে দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই, আমাদের এই অনুষ্ঠানটি সহযোগিতা করছে অ্যারিস্টো ফার্মা লিমিটেড। আমি প্রথমে ঈদের শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন, আপনি সব থেকে বয়সের দিক থেকে এখানে সব থেকে সিনিয়র। আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের বয়স যত হয়েছে তার থেকে তো আপনার বয়স অনেক বেশি, আরও বেশি। আপনি বাংলাদেশের এই কৃষ্টি কালচারের ঐতিহ্যগুলো আরও বেশি জানেন। একেবারে আপনার ছোট জীবনে বা আপনার কিশোর বয়সে ঈদ কিভাবে আসলে ধরা দিয়েছিল আমরা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। তার ঈদ হচ্ছে তার বয়স এবং পরিবেশ, এই দুইটার সাথে মিলেই হচ্ছে ঈদের আনন্দটা। আমি তো বেসিক্যালি গ্রামের ছেলে, একটা সময় কাটছে আমার গ্রামে, মাঠে ময়দানে, নদীতে গোসল করা, সেগুলি দিয়া। তারপর ছোটোবেলায় আবার ঢাকা শহরে, বিশেষ করে পুরানো ঢাকার ঈদের কালচারের সাথে মিশা। এরপর হচ্ছে আমাদের সেই মেডিকেল লাইফ শুরু। সেখান থেকে স্টুডেন্টের সময় একরকম, ইন্টার্নির সময় একরকম, এরপরে যখন চাকরি পেলাম তখন একরকম, বিভিন্ন দায়িত্ব যখন পেলাম তখন দায়িত্বের সাথে ঈদের আবার ধারণ ভিন্ন হয়ে গেল, বিচিত্র। তবে এটা ঠিক যে ছোটোবেলার যে সেই দুরন্ত ঈদের যে খুশি, যে প্রাণ খুলে সবার সাথে, সময়ের সাথে সাথে আস্তে আস্তে এগুলি কমে যায়। একটা সময় যখন দায়িত্বটাই বড় হয়ে যায়, অন্যের ঈদের আনন্দটা বেশি। অন্যের ঈদের আনন্দটাই বেশি। এক সময় যে আজকে ঈদের আনন্দে আমি বাড়িতে করছি, কিন্তু এই রোগীগুলোই তো বাড়িতে থাকলে সে আনন্দে থাকতে পারত, প্রয়োজনের খাতিরে সে হাসপাতালে সিটে এসে আটকে রয়েছে। তো এদেরকে সময় দেওয়া, যাতে ওদের ঈদটা কিছুটা হইলেও সে যেন বুঝে যে হ্যাঁ স্যার তো দেখে গেছেন। তো এই দায়িত্ব নিয়ে আমাদের হচ্ছে ঈদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ইন্দ্রজিৎ প্রসাদ, আপনার কাছে জানতে চাই যে আপনি অন্য ধর্মের মানুষ হিসেবে, যেহেতু ঈদ তো উদযাপন আমরা সবাই মিলে একসাথে করি, আপনার জীবনে ঈদের আনন্দটি কিভাবে আসে? অনেক ধন্যবাদ। আসলে আমার জীবনে ঈদের আনন্দ, যেটা স্যার যেটা বললেন, ছোটবেলায় তো বন্ধুদের বাসায় যেতাম, খাওয়া দাওয়াটাই ঈদের আসলে মূল আনন্দ ছিল। এবং টেলিভিশনে যে ছোটবেলা থেকে এই যে আগে ছিল 3 দিন ব্যাপী, এখন তো 7 দিন ব্যাপী যে ঈদের অনুষ্ঠান, আমাদের সময় ছোটবেলায় 3 দিন ব্যাপী ঈদের অনুষ্ঠান ছিল, সেগুলোর জন্য আসলে ছুটি থাকতো। ছোটবেলায় স্কুল কলেজ বন্ধ থাকতো, ওই সময় আসলে আমরা আসলে 24 আওয়ার্স টেলিভিশনে স্টিক হয়ে থাকতাম। আর বন্ধুদের বাসায় দাওয়াত খাওয়া, এটাই হচ্ছে ঈদের। সারা বছর আমরা ওয়েট করতাম যে ওই সময়টা আসবে, আমরা সব ফ্রেন্ডের বাসায় গিয়ে দাওয়াত খাবো। সেমাই, এগুলো নানান রকম আইটেম, বিশেষ করে সেমাইয়ের আইটেমটা আমার খুব পছন্দ ছিল। আমার বন্ধুর মায়েরাও জানতো যে ও এটা পছন্দ করে, সুতরাং ওকে বেশি এটা দিতে হবে। তারপর গাজরের হালুয়া, বিভিন্ন রকম আমাদের যে ঈদের যে খাবার, এগুলো আমরা খুবই এনজয় করতাম। এবং তারপর স্যার যেরকম বললেন, সময়ের সাথে সাথে আমরা যখন মেডিকেল কলেজে ভর্তি হলাম, এবং এরপরে যখন আমরা ইন্টার্ন থেকে শুরু হলো আমাদের আসলে ঈদের ডিউটি। তো আমাদের মুসলিম বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করতাম যে ঈদের রোস্টারের মধ্যে হিন্দু ধর্মাবলম্বী অথবা বৌদ্ধ খ্রিস্টান যারা আছি, তারা ওই রোস্টারটাকে একটু আগলানোর চেষ্টা করতাম আমরা সবসময়, যেটা আমরা পূজার সময় আমরা যেটা এনজয় করি, আমাদের বন্ধুরা, মুসলিম বন্ধুরা কাভার করে। ঠিক এই সময়টাতে যেমন মনে করেন যে এইবার যদি আমি বলি ঈদ রোস্টার, প্রফেসর লেভেলের একটা রোস্টার থাকে। তো আপনি যদি দেখেন যে ঈদ রোস্টার আমরা যেটা করেছি, 7 দিন ব্যাপী রোস্টার করেছি। ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন, 3 দিন 24 ঘন্টা আমি অন কলে। আচ্ছা, সুতরাং বুঝতে পারছেন স্যার যেটা বললেন যে দায়িত্বটা মেইন হয়ে দাঁড়ায় আসলে। এবং ঈদের মধ্যে আসলে এক অর্থে খুশি ভাগাভাগিও, আর কি খুশি ভাগাভাগি একটা বিষয় আছে। যে ওই সময়টা আমরা দেখি যে আসলে যারা রুগীরা ভর্তি আছেন, তাদের
তাদের যে এই যে কষ্ট নিয়ে তারা এমনিতে ঈদের মধ্যে তো আসলে হাসপাতালে ভর্তি থাকার কথা না, কিন্তু এই যে ঈদের কষ্টটা তারা যে এইখানে কাটাচ্ছে সেটা কিভাবে একটু কমফোর্টেবল করা যায়। আসলে আমাদের যারা অথরিটি আছেন, হসপিটাল ডাইরেক্টর এবং আমাদের যে ডিজি অফিস এবং মিনিস্ট্রি যারা আছেন, তারা কিন্তু ইয়েতে আসেন, ঈদের পাঞ্জাবি পরেই আসেন, কিন্তু হাসপাতালটা দেখতে আসেন সবাই কেমন আছে, উন্নত মানের খাওয়া দাওয়া এনশিওর হচ্ছে কিনা, চিকিৎসাটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তো এইগুলো নিয়ে আসলে ডাক্তারদের ঈদ। আসলে ডাক্তারদের ঈদ বলবেন যে পেশেন্টদের সাথেই আসলে আমরা আনন্দটা ভাগাভাগি করি, দায়িত্বটা ভাগাভাগি করি, এটাই আসলে আমাদের ঈদ। এদিক দিয়ে আমরা খুব লাকি বটে যে যখনই আমাদের কোনো মানে উৎসবের সময় আসে, এই ঈদের সময় আসুক, পূজার সময় আসুক, এগুলি মানে কাঁধে কাঁধ মিলে আগের থেকে মানসিক প্রস্তুতি থাকে আমাদের নন মুসলিম কলিগদের, স্টুডেন্টদের, না এই সময় আমাকে দিতে হবে। এমনকি হয়তো ওইখানে 2 বা 3 স্টুডেন্ট মাত্র, কিন্তু ওরা বলে স্যার কোনো অসুবিধা নেই, আমরা মানে এক একজন এক এক দিন 2 দিন ওইভাবে ডিউটি দিচ্ছি। তাই যে আমরা খুব লাকি যে খুব ধন্যবাদ অধ্যাপক আমিনুল ইসলাম। আপনার কাছে জানবো যে যদিও স্যার বলছিলেন যে দায়িত্বের মূলে আসলে তাদেরকে রাখা হয়, বা মানে যেটি মুসলমানরা যেন ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারে, কিন্তু মুসলিমদেরও তো আসলে থাকতে হয়। অনেক ঈদই আপনারা করছেন, বা অনেক সময় আপনারা যখন ইন্টার্ন পিরিয়ডে থাকেন তখন তো দেখা যায় যে আপনারা করছেনই নিয়মিতভাবে। মানে ওই সময়টার ঈদটাকে কিভাবে দেখেন, বা সেটি কিভাবে ধরা দেয়? আসলে আমরা যখন মেডিকেলে ভর্তি হই তখন থেকে আসলে আমাদের তো পড়াশোনার একটা প্রচণ্ড রকমের চাপ থাকে। যেমন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি যে আমি যখন সমাপনী পরীক্ষা দিব, আমার MBBS ফাইনাল পরীক্ষা দিব, ঠিক তারপরই আমার ঈদের পরপরই ছিল আমার মানে পরীক্ষা। যে কারণে আমি চিটাগং মেডিকেলে পড়াশোনা করেছি। আমি ঢাকায়, আমার বাসায় আমার বাবা মা ঢাকায় থাকতেন, ফ্যামিলি ঢাকায় থাকতেন। তো তখন কিন্তু আমাদের ওই যে আমরা ঈদে বাসায় আসতে পারতাম না বা পারিনি। তখন কিন্তু আমাদের হোস্টেলে আমরা অনেকে সবাই ছিলাম, সবাই যেমন কষ্ট পাচ্ছিলাম, আবার সবাই একসঙ্গে জিনিসটাকে মানে ভাগাভাগি করে নিচ্ছিলাম কষ্টটাকে। তো সেটা একরকম ছিল। আবার যখন চিকিৎসক হয়ে গেলাম তখন তো দায়িত্বের ব্যাপারটা অনেক বেশি বেড়ে গেল। তো যেমন যখন আমরা ইন্টার্ন করেছি বা ইভেন যখন আমি ট্রেনিং করেছি ঢাকা মেডিকেল কলেজে, তো দেখা গেলো যে আমরা পাঞ্জাবি পরে হাসপাতালে চলে যেতাম, সকালবেলা নামাজটা পড়ে কিন্তু হাসপাতালে, এবং সারাদিনই হাসপাতালে থাকতাম। সেখানে রোগী রিসিভ করতাম, রোগীদের চিকিৎসা দিতাম। তো রোগীরা আমাদেরকে খুব খুশি হতো যে না, এই সময় আমরা তাদেরকে সেবা দিয়ে যাচ্ছি। আসলে দায়িত্বের ক্ষেত্রে আসলে আপনাকে দায়িত্বটাকেই প্রাধান্য দিতে হবে, এবং আমরা যারা চিকিৎসক আমাদেরকে আসলে সেটাই সবসময় করতে হয়। কারণ আমি যদি শুধু নিজের স্বার্থ দেখি বা নিজের সুবিধাটা দেখি বা নিজের আনন্দের কথা চিন্তা করি, তাহলে কিন্তু অনেকের আনন্দে কিন্তু মাটি হয়ে যেতে পারে। তো কাজে অন্য মানুষ বা যারা রোগী থাকে তাদের আনন্দকে প্রাধান্য দিয়েই আমরা আমাদের ঈদের আনন্দটুকু আমরা উদযাপন করার চেষ্টা করি। ধন্যবাদ। আমি স্যারের কাছে জানবো যে ঈদের যে খুবই কমন কিছু অনুষঙ্গ আছে, যেমন এই যে আমরা ঈদের সালামির কথা বলি, খাওয়ার দাওয়ার কথা বলি, আপনার ওই সময় কি এগুলো আসলে ছিল কিনা? হ্যাঁ, এগুলি মানে বিশেষ করে সালামির বিষয়টি ছিল কিনা? এগুলি বাংলাদেশের ঐতিহ্য এবং এই সালামির জন্য ঈদি, এই যে এটা আগে থেকে মানসিক প্রস্তুতি যে ঈদ এসে গেছে এখন সালামি ঈদি, এটা একটা বাড়তি পাওনা ছিল। অধ্যাপক ইন্দ্রজিৎ প্রসাদ, সালামির বিষয়ে আপনি যেহেতু অনেক ক্ষেত্রেই টিম লিডার হিসেবে থাকেন হাসপাতালে, মানে এই রেওয়াজ তো আপনাকেও পালন করতে হয়েছে, বা জুনিয়ররা আপনার কাছে আসে কিনা, ভিড় করে কিনা? না, জুনিয়র আমাদের কাছে ভিড় করে, সালাম দেয়, কিন্তু সালামি পায় না। আমরাও সাপোজ আমরা যখন সিনিয়র থেকে, সাপোজ আমরা ডিরেক্টর স্যার থাকেন ঈদের দিনে তার রুমে যাই, প্রিন্সিপাল স্যার থাকেন তার রুমে যাই, সালাম দেয়, কোলাকুলিও করি, কিন্তু সালামি কিন্তু পাই না। কেমন এই জায়গাটা একটু কম। এটা আসলে স্কুল কলেজের ওই বয়সটাতে অন্য একটা রেসপন্সিবিলিটি তৈরি হয়ে যাওয়ার কারণে ওইটা মাথায় সেভাবে হয়তো আসে না। সেগুলি মেইনলি কলেজের বাচ্চাদের মানে আরেকজন রেসপন্সিবল হয়ে গেছে, 2 রেসপন্সিবিলিটিতে এটা। আমাদের সাথে যারা কাজ করছে তারা আসলে, আমরা যেমন ডায়াবেটিস এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্ট, মেইনলি পোস্ট গ্রাজুয়েট ডাক্তারদের নিয়ে ডিল করে। এরা আসলে সবাই ম্যাচিউর এবং সবাই বেশিরভাগই বিবাহিত এবং সংসারী মানুষ সবাই। তো এইখানে আসলে সালাম দেয়া কোলাকুলি পর্যন্তই, কিন্তু তাকে আমি কিছু সালামি দিলাম এটা আসলে হয় না। সৌজন্য। ঈদের জামা কাপড় নিয়ে যে এক সময় যেটি ছিল, এখন তো আপনাদের সন্তান হয়েছে, এখন হয়তো একাধিক জামা কাপড় তারা পরছে, কিন্তু আগে ছিল যে ঈদকে কেন্দ্র করে জামা পরা বা নতুন, মানে সেই আনন্দটা কেমন? আসলে আমি যেটা আমার ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখি যে আমরা ঈদের সময় যেরকম ছোটোবেলায় একটা কাপড় কিনতাম, হয়তো আমাদের 1 বা 2টি কাপড় এরকম আমরা হয়তো পেতাম, বাবা মার কাছ থেকে পেতাম মেইনলি। তো এটা কেনার পরে কিন্তু সেটাকে আমরা খুব লুকিয়ে রাখতাম যাতে কেউ দেখতে না পারে, এবং ঈদের দিন আগ পর্যন্ত আমরা কাউকে দেখতে দিতাম না।
এবং সেই আনন্দটা ছিল অন্যরকম। মানে আমাদের একটা কাপড় নিয়ে আমরা এত বেশি উত্তেজিত থাকতাম যে কবে ঈদটা আসবে এবং সকালবেলা সেই কাপড়টা পরে আমি সবাইকে দেখাবো। বটে। এই যে একটা আনন্দ অপেক্ষার, এটা কিন্তু এখন আমার ছেলে মেয়েদের মধ্যে কিনা। এখন তারা দেখা যাচ্ছে যে অনেকগুলো কাপড় পাচ্ছে, দেখছে রেখে দিচ্ছে, দেখছে রেখে দিচ্ছে, মানে এই কাপড়টা পরবো বা এটা নিয়ে যে একটা আগ্রহ থাকা। এবং সারা বছরই যত কাপড় কেনা যত হচ্ছে কাপড় এই কেনা হচ্ছে, কাপড়টাকে অত আনন্দ হয়তো দিচ্ছে না। কারণ ওটা তারা বেশি পাচ্ছে। মেহেদি একটা রাত আমরা বলতাম আর কি যে আছে, সেইটা তো এখনো খুব চলে যায়নি, সেটা তো আছে। সেটা আসলে দেখেছি এখন আসলে, আগে যেমন ছেলেরাও দিত অনেকেই, হ্যাঁ, এখন আমি হ্যাঁ, ছেলেদের মধ্যে ছেলেরাও দিত। কালচারটা খুব দেখছি না। আমরা কমে কিন্তু গেছে। মেহেদি দিতাম এবং আমাদের এটা একটা, আপনি আমারও যেটা দেয়ার বলেছেন, মনে আছে, আমরা হ্যাঁ আমরা আঙ্গুলের দিতাম, নখে দিতাম হ্যাঁ আর কি। নখের মধ্যে দিতাম এবং মেয়েরাও দিত এবং ছেলেরাও দিত। কিন্তু এখন কিন্তু আমি ছেলেদের মধ্যে এই ট্রেন্ডটা আমি দেখছি না। এখন এটা দেখছি যে কিছু এটা আবার ফতোয়াটাও জারি হয়েছে সেটা এগুলো মজা নিয়ে। ছিল যে দিতে না চাইলেও বোনরা এসে দিয়ে দিত। দিয়ে দিত আর কি। হ্যাঁ, এটা দিয়েছে দে। হ্যাঁ এটাতে মেহেদি, ঈদের মেহেদি দিতে হয়। মানে ঈদ আমরা নামাজ পড়তে যাবো ওই তখন কালচারটা মানে ছিল। হাতটা রাখবো, দেখলাম যে মেহেদি রাঙানো হাত রাখছি নামাজের সময়, এটা দেখতেও ভালো লাগতো। ভালো লাগতো। স্যারের কাছে একটু জানতে চাই যে ঈদের তো আসলে অনেক কিছু দিয়ে আমরা ঈদকে ডিফাইন করতে পারি, সেটা আমরা সালামি বলি, খাওয়া দাওয়া বলি, জামা কাপড় বলি, কিন্তু আসলে ঈদ কেন এসছে? ঈদের আসলে মূল উদ্দেশ্যটা কি আসলে? যেহেতু মদিনার উৎসবে অন্য ধর্মের লোকজনরা উৎসব করত, কিন্তু মুসলমানদের তখনও আসে নাই, তখন এটা আকাঙ্ক্ষা যে এরকম একটা উৎসব তো আমাদেরও থাকা দরকার। তখন আল্লাহ পাক দেখো নবীর ইচ্ছা, আকাঙ্ক্ষা এগুলির উপর বেসিস করে ঈদই দিয়ে দিলেন। এবং অন্যদের যেরকম খালি উৎসব, এটা উৎসব না, এই দিনগুলি হচ্ছে যেরকম উৎসবের ঠিক ওই রকম সহানুভূতির। আমি ঈদে যাচ্ছি, আমার প্রতিবেশী কেমন, গরিবরা কেমন, এটা এই যে একটা থিঙ্কিং, যেটা এই থিঙ্কিংটা ডেভেলপ হলো যে ঈদ সবার এবং ঈদ সার্বজনীন। দেখো আমার ড্রাইভার আমার পাশে দাঁড়ায় নামাজ পড়তেছে, আমার চাকর আমার পাশে দাঁড়ায় নামাজ পড়তেছে। এই যে সার্বজনীনতা, যেটা একমাত্র দেখবা যে ইসলামেই। ঈদের খুশি কার জন্য? ইসলাম কিন্তু বলছে যে আসলে মানে কার রোজা কবুল হলো, হ্যাঁ, আধ্যাত্মিকতার আধ্যাত্মিকতার জায়গায় আর কি। আধ্যাত্মিক ব্যাপার। এই জন্য ঈদের খুশি কার, সেটা হচ্ছে আধ্যাত্মিকতা, যে এই রমজান পেয়ে তার গুনাহকে মাফ করাইতে নিতে পারলো, পারলো। তার জন্য। সেকেন্ড, খালি ঈদ যে খুশি দিতেন, মানে সারা রমজানে যত লোক মাপ পায়, এক ঈদের রাত্রে এত লোক আল্লাহর কাছ থেকে মাপ পায়। মানে সবার জন্যই খুশি, যারা চলে গেছেন তাদের জন্য খুশি, যারা আমরা আছি আছেন, আমাদের গুনাহ মাফ জন্য করে খুশি। নিতে পারলো তাদের জন্য খুশি। হ্যাঁ, এবং সবচেয়ে খুশি তো ওই লোক যে পরের দিন শুনবে যে হ্যাঁ তোমাকে মাফ করে দেবে। মাফ করে দেওয়া হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে বলবার জন্য। অধ্যাপক ইন্দ্রজিৎ প্রসাদ, একটি বিষয় আপনি দেখবেন যে আমরা যদি আমাদের গ্রামের খোঁজ খবর নিই, আপনার গ্রামের কথা বলেন, স্যারের গ্রামের কথা বলেন, দেখবেন যে সেখানে হিন্দু মুসলিমের কোনো গ্যাপ কিন্তু আসলে নাই। কিন্তু আমরা যখন গণমাধ্যমে দেখছি, রাষ্ট্রের কোনো বিষয়ে দেখছি, তখন অনেক কিছুকে আসলে আরোপিত করা বা কোনো ঘটনা ঘটেও যাচ্ছে। হৃদ্যতার আগের যে জায়গাটা আসলে ছিল, মানে একদম ভীতিহীন, দ্বিধাহীন, সেই জায়গাটা কিছুটা হলেও ক্ষয় হয়েছে কিনা। মানে ঈদ হয়তো আসছে, অন্য উৎসব হয়তো আসছে, কিন্তু কোথায় জানি একটা খটকা লাগে কিনা এখন আপনার কাছ থেকেই জানতে মানে পারবো। আমি আসলে ব্যক্তিগত জীবনে এরকম খটকা আসলে এরকম ফেস করি না জি। কখনো। তো এখন পর্যন্ত আসলে আমার ফিলিংস এবং আমার কাজের ক্ষেত্রে এবং আমার যেসব জায়গা বিচরণ আমি যেখানে করি, জি। এখনো আমি আসলে সেই যে বাংলাদেশের যে চিরায়ত যে সম্প্রীতি, আসলে সেটাই আমি দেখতে আমার বিচরণ ক্ষেত্রে এখন পর্যন্ত। তো এটাই আর কি আমরা আশা করি যে এটা যেন আমাদের যে শতবর্ষের যে আমাদের যে চিরায়ত আমাদের যে সম্প্রীতির বন্ধন, এটা যেন যুগ যুগ ধরে বলিষ্ঠভাবে এটা যেন প্রতীয়মান হয় সবার কাছেই, নিজের কাছে, নিজের প্রতিবেশীর কাছে, দেশের মধ্যে, সারা পৃথিবীতে যেন আমাদের এই যে সম্প্রীতির যে সুনাম রয়েছে সেটা যেন অক্ষুণ্ণ থাকে, সেটাই আমরা আসলে প্রত্যাশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক ডাক্তার আমিনুল ইসলাম, আপনি দেখবেন যে ঈদের প্রসঙ্গ আসলেই বাবার হাত ধরে ঈদের মাঠে যাওয়া, এই স্মৃতিটা আমাদেরকে খুব আবেগতাড়িত করে, যদি বাবা না থেকে থাকে, বা এটি আসলে খুবই একটি আনন্দঘন বিষয়। মানে এই জায়গার কিছু
অভিজ্ঞতা বা সেই সময় স্মৃতি জানতে চাই। আমি জানি না আপনার বাবা আসলে আছেন কি নেই। আমার বাবা এখন নেই, তবে আসলে যখন ছিলেন, যেমন আমি তো আসলে ঢাকায় বড় হয়েছি, তো আমাদের একটা আকর্ষণ ছিল যে আমরা সব যারা কাজিন থাকতাম, আমরা ঢাকাতেই থাকতাম, আমরা বেশিরভাগ আত্মীয়স্বজন, আমরা কিন্তু গ্রাম, মানে আমাদের গ্রাম যদিও এটা শহরে ছিল, ব্রাহ্মণবাড়িয়া শহরে আমাদের বাড়ি, আচ্ছা। তো ওখানে আমরা ঈদ করতে যেতাম। এবং ওখানে যাওয়ার পর কিন্তু শুধু আমরা যে কাজিনরা না, আমাদের পাড়ার প্রতিবেশী সবাই একসঙ্গে আমরা মাঠে যেতাম। তো এইটা আমাদের জন্য একটা বড় একটা পাওয়া ছিল যে আমরা একসঙ্গে যাচ্ছি, সবাই রেডি হচ্ছি এবং পাড়ার মধ্যে একসঙ্গে 20 জন 25 জন করে আমরা নামাজ পড়তে যাচ্ছি, অপেক্ষা করছি যে আমরা অপেক্ষা একসাথে করছি কিন্তু বের একসঙ্গে, হব। এবং ডাকাটাকি করছে ওখানে, কিন্তু যেটা হতো যে ডাকতো, এই তোমরা রেডি হয়েছো কিনা, অথবা তাহলে এক চলো। পুকুরে গোসল করতে যাওয়ার, হ্যাঁ, এরকম একটা ব্যাপার ছিল। আমরা আসলে তিতাস নদী আমাদের বাসার মানে একটু কাছেই আচ্ছা। ছিল, ওখানে আমরা গোসল করতাম, ওখান থেকে গোসল করে এসে তাড়াতাড়ি রেডি হয়ে সবাইকে ডাকাটাকি, আশেপাশের সমস্ত বাসায় ডাকাটাকি করে একসঙ্গে নামাজ পড়তে যাওয়া। এই জিনিসটা কিন্তু মানে অনেক আমি মিস করি, কারণ এখন আমি একজন বাবা, কিন্তু যখন আমি দেখি যে আমার ছেলে বা আমার একটা ছেলে, তো তাকে দেখে যখন আমি নামাজ পড়তে দেখি যে সে কোন ফাঁক দিয়ে নামাজ পড়তে চলে যায়, বা হয়তো দেখা যায় যে আমার জন্য ওয়েট করে না, বা আমি হয়তো তার জন্য অনেক সময় ওয়েট করতে পারি না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আগের আমি যেরকম দেখতাম যে সামাজিক যেই আমাদের যোগাযোগটা ছিল, সেটা আসলে অনেকটা আমি এখন অনুভব করি যে এটা কমে গেছে। স্যারের কাছে একটু জানতে চাইবো যে একটা হচ্ছে বাবার সঙ্গে সন্তানের ঈদ, আর যারা নানা দাদা হওয়ার সুযোগ পেয়েছেন, মানে অনেক সময় হয় না যে পরিবারের পুত্রবধূর সঙ্গে ঝগড়াঝাটি হয় নাতিকে কেন্দ্র করে, এটি তো আমাদের বাংলাদেশের একটি চিরায়ত একটি রূপ আসলে। সেক্ষেত্রে নাতিদের ঈদকে দেখা বা নিজে দাদা দাদি বা নানা নানিকে পাওয়া, মানে এটির কোনো অভিজ্ঞতা আপনার আছে কিনা, হ্যাঁ, এবং এটা সেটি ঈদকে কেন্দ্র করে? মানে বিশেষ করে মুরব্বীদের, জি। মানে দাদা দাদি নানা নানি, এদের দৃষ্টিভঙ্গি আলাদা থাকে। মানে ওরাই কিন্তু পিচ্চিদেরকে প্রোটেকশন দেয়। বটেই, হ্যাঁ, মানে আসলে এটা প্রোটেকশনই হবে শব্দটা। রুলিং থেকে এরা প্রোটেক্ট করে নিয়ে যায়, না ঠিক আছে যাও, মানে এই প্রোটেকশন হয়ে গেল। যাবে ঈদের জামাতে দেখা গেল যে দাবাস করে মানে এক জায়গায় ইয়ে করতে যা সালিম আলি লাগাই দিছে, তো এখন এগুলি নিয়ে কী হয়ে যাবে, তখন এখন তো গার্জিয়ান দেখলে খবর আছে, তো দাদি নানি এগুলি বুঝে টুঝে এই কিছু বলিস না। এই যে প্রোটেক্টিভ রুল, আবার বাবা বকা দিবে, উনি দেয়াল হয়ে যাচ্ছে। হ্যাঁ, সমাজ গঠনের জন্য, বিশেষ করে বাচ্চাদের মন মানসিকতা গঠনের জন্য খুবই জরুরি। কারণ যেখানে হস্টাইল পরিবেশে বাচ্চারা বড় হয়, ওরা সবসময় অন্যভাবে বড় হয়। কিন্তু আমাদের যে কালচার, যেটা যে হ্যাঁ বাপ মা একটু রুড়ো হলেও মুরব্বীরা আমাদের সবসময় প্রোটেক্টিভ, এটা আমরা দেখে আসছি। এখন আমরা সেই রুল প্লে করি। ধন্যবাদ অধ্যাপক ইন্দ্রজিৎ প্রসাদ। আমরা ঈদ অর্থে তো আসলে খুশি বলি, কিন্তু চিকিৎসকের জীবনে কি আসলে দুটো ঈদ? আমার তো মনে হয় চিকিৎসকের জীবনে প্রতিদিনই ঈদ। একটা রোগী যখন সুস্থ হয়ে বাড়ি ফিরছে, এটি কি তাকে ঈদের থেকে কোনো অংশে কম আনন্দ দেয়, বা আপনাদের কোনো উৎসবের থেকে কম দেয়? আসলে চিকিৎসক, বিশেষ করে আমরা যারা সরকারি চাকরি করি, তাদের জন্য আসলে আপনি জানেন যে আমাদের 2 বেলা কাজ করতে হয়। 2 বেলা কাজ করতে হয়। সকালবেলা হাসপাতালে পেশেন্ট দেখছি, ডাক্তারদের পড়াচ্ছি, বিকেলবেলা আবার ব্যক্তিগতভাবে রুগী দেখছি। তো আসলে অলমোস্ট 24 ঘন্টাই আমরা এনগেজ। কখনো রাতে ফোন কল অ্যাটেন্ড করতে হয়, আর অনেক সময় রাতের বেলা হাসপাতালে যেতে হয়। বাসায় ফিরে আসার পরও বিশেষ করে যেসব সাবজেক্ট খুব ইমার্জেন্সি সাবজেক্ট যেগুলো আছে, যেমন গাইনোকোলজি, আমার ওয়াইফ গাইনোকোলজিস্ট, তাকে রাত 3টার সময় দৌড়াতে হয় হাসপাতালে। সো এই যে 24 ঘন্টা যে এনগেজমেন্ট, এইখানে আমরা আসলে সবাই জিজ্ঞেস করে যে ডাক্তার এত এনার্জি পান কোথায়? এই ফুয়েল কোত্থেকে আসে? এই ফুয়েলটা হচ্ছে যে পেশেন্ট যখন একজন ভালো হয়ে সুস্থ হয়ে বাড়ি যায়, এটা একটা ফুয়েল। রুগী যখন ফেরত আসে, আপনি কেমন আছেন, যখন রুগী বলে ডাক্তার আগে থেকে অনেক ভালো আছে, আপনার জন্য দোয়া করছি, এই যে কথাটা কেমন, এটা হচ্ছে একটা ফুয়েল। সো এই যে ঈদের আনন্দটা, দোয়ার কথা যদি নাও বলে, একটা রোগী সুস্থ হয়ে গেলে এর থেকে চিকিৎসকের থেকে খুশি কে আসলে? আর কে হবে? রুগীটা যখন হাসি মুখে স্যার যাচ্ছি, জি, যে আসছিল একেবারে মানে ক্লিষ্ট হয়ে, তো যাওয়ার সময় যখন হাসি মুখে বলে স্যার বাড়ি যাচ্ছি, দোয়া করবেন, এটাই ওই যে ফুয়েল বললো, এটাই হচ্ছে, এটাই আমাদের এনার্জি আসলে। বটে। অধ্যাপক সাহেবা আক্তার একদিন একটা প্রোগ্রামে বলছিলেন যে সমস্ত রোগীকে সুস্থ করার পরেও যখন কোনো একটা রোগীকে দফায় দফার সার্জারি করার পর সুস্থ হচ্ছে না, তখন মনে হয় আমার সারা জীবনের অর্জন বৃথা হয়ে গেছে। এটি তো আসলে এইরকম যে রোগীর জন্য রেসপন্সিবিলিটি চিকিৎসকের থেকে কার বেশি আছে। আর আমি অধ্যাপক আমিনুল ইসলাম আপনার কাছে জানবো যে ঈদকে আসলে আমরা কি শুধু ঈদের দিনটাকে দেখি, নাকি একেবারে রমজান শুরু হয়ে যাওয়া, রোজার চাঁদ দেখা থেকে শুরু করে তারাবি,
কেউ কেউ যে ইতিকাফে যাচ্ছেন, সেই ইতিকাফে যিনি গেছেন তার জন্য পরিবারের অপেক্ষা, ঈদটাকে কিভাবে আপনি দেখেন? আসলে আমার পরিবারে তো আমি দেখি মানে রমজান অনেক আগে থেকে ঈদের প্রস্তুতি শুরু হয়ে যায়, রমজানের আগে থেকে? আগে থেকে, কারণ আমার মিসেস দেখি যে ওর রমজানের আগে থেকে কেনাকাটা, কারণ অনেকে গিফট করতে হয়, দেখা যায় যে একসঙ্গে অনেক এগুলা তো সময় লাগে, যেহেতু উনি একজন চিকিৎসক এবং আমার মতো সরকারি চাকরি করেন এবং প্রাইভেট প্র্যাকটিসও করেন, কাজে তার যেহেতু সময় কম, কিন্তু অনেক আগে থেকে দেখা যায় যে ঈদেরও রমজানের প্রায় 1-2 মাস আগে থেকে ঈদের প্রস্তুতি আমি বুঝতে পারি। যখন কেনাকাটা দেখি যে একটু বেশি হচ্ছে তখন কিন্তু বুঝতে পারি। তারপর যখন রমজান চলে আসে, তারাবি শুরু হয়ে যায়, তখন তো আমরা একেবারেই পুরোপুরি আমরা ঈদের একটা আমেজ কিন্তু পেতে থাকি। যদিও রমজানের সময় আমাদের ধর্মীয় জিনিসটা কিন্তু শপিং, আপনি যখন একটু শপিং সেন্টারের সামনে দিয়ে যাবেন, রাস্তাঘাটে জ্যাম বেড়ে যাচ্ছে, তখন কিন্তু ঈদের আগমনী বার্তা কিন্তু এসবের মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি। আর আমরা চিকিৎসকরা দেখি যে যত রমজান শেষের দিকে যায়, আমাদের রোগীর সংখ্যা হাসপাতালে বলেন, চেম্বারে বলেন, রোগীর সংখ্যা কিন্তু কমতে থাকে। আমরা কিন্তু এভাবে বুঝতে পারি যে আসলে ঈদটা চলে কাছাকাছি চলে আসছে, সিগন্যাল পাওয়া যাচ্ছে। তো এভাবে আসলে আর ধর্মীয়ভাবে স্বাভাবিকভাবে আমরা যত ঈদের কাছাকাছি আসি, আমাদের আমল ইবাদতের বেশি পরিমাণে আমরা করতে চেষ্টা করি, আল্লাহর সৃষ্টিকর্তার সান্নিধ্য বেশি করে পাওয়ার জন্য চেষ্টা করি, আমরা বুঝতে পারি। এখন তো আমরা ও যেটা বললো যে যেহেতু ডায়াবেটিক রোগী নিয়ে আমাদের ডিল করতে হয়, ডায়াবেটিক রোগীদের প্রস্তুতি নিয়ে রোজা রাখতে হয়, তা নাহলে পরে নানান ধরনের জটিলতা দেখা দেয়। তাহলে আমাদের রমজান কিন্তু শুরু হয়ে যায় রমজানেরও 2 থেকে 3 মাস আগে থেকে, মানে 3 মাস আগে থেকে রোগীদের প্রস্তুতি, মানে কি যে রোজার জন্যই তো প্রস্তুতি। রোজা একটা ভাব, বিশেষ করে এন্ডোক্রাইনোলজিস্টদের এটা 3 মাস আগের থেকে শুরু হতো। অন্য কেউ রোজার জন্য বলছি, নিজেও রজবে রোজা রাখা, শাবানের রোজা রাখা, ইন জেনারেল আমাদের দেশে রোজা ভাবটা এসে যায় শহরাত আসলে, যে শহরাত আসলো এই তো রোজা এসে গেছে। কিন্তু এন্ডোক্রাইনোলজিস্টদের রোজার ভাব কিন্তু 3 মাস আগে থেকে শুরু হয়ে যায়, কারণ ওরা রোগীদেরকে বুঝাচ্ছে, লিফলেট দিচ্ছে, পোস্টার দিচ্ছে, টিভিতে প্রোগ্রাম করতেছে। সবথেকে বেশি প্রোগ্রাম তো মনে হয় আপনাদেরকে নিয়ে আসলে হয় রমজানে। আমি একটু যোগ করি, আমাদের প্রফেসর ফরিদুদ্দিন স্যার হচ্ছেন, আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে এন্ডোক্রাইনোলজিস্টদের, এটাকে বলে অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটিস বাংলাদেশ, সেটা সভাপতি। আচ্ছা, এবং স্যারের উদ্যোগে আমরা কিন্তু রোজাটা যেন নিরাপদে রুগীরা রাখতে পারে তার জন্য একটা মহাযজ্ঞ আমরা আসলে করি। আমরা সরকারিভাবে রুগীদের SMS দেয়া, যে প্রস্তুতি নিয়ে আপনি ডাক্তারের পরামর্শ নিন রোজার সুন্দরভাবে প্রস্তুতির জন্য। টেলিভিশন, আমাদের ঢাকা মেডিকেলে আমাদের ডাক্তার এবং অন্যান্য মেডিকেল কলেজে ডাক্তারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, রুগীদের আলাদাভাবে এনগেজ করা, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে রোজার প্রস্তুতি নিয়ে কথা বলা, এটা কিন্তু স্যার যেটা বললেন যে 3 মাস আগে থেকে কিন্তু আমরা এগুলো শুরু করে দিই। সো আমাদের রোজা শুরু হয়ে যায় রোজার আগেই রোজা। প্লাস হচ্ছে রোগীদেরকে শিক্ষা দেওয়া, মানে এডুকেশন, পেশেন্ট এডুকেশন, তো সব মিলাইটালে আমরা অনেক আগে থেকে রোজার প্রস্তুতি। সোসাইটির আপনি মুরব্বী বলি, প্রধান বলি, আপনাকে ঘিরে তো আসলে সবার বেশ উৎসাহ সবসময় আমরা দেখি। মানে এই পরিবারটা কত শক্তিশালী হয়েছে আগের চেয়ে, বা এই পরিবার আসলে এই পরিবারের ওপরে নির্ভর করছে বাংলাদেশের এই যে কয়েক কোটি মানুষ ডায়াবেটিস আক্রান্ত। আপনারা যেটা বলছেন যে রমজানের 3 মাস আগে থেকে, তার মানে সারা বছরই তো আপনারা রোগীদেরকে নিয়ে পেরেশান থাকেন। আপনারা ভেতরে ভেতরে কতটা গঠন হলো আর আত্মগঠন আপনাদের হলো একটু জানতে? আলহামদুলিল্লাহ, আমরা বিশেষ করে এই পরিবারকে নিয়ে ব্যক্তিগতভাবে তো 20 বছর আগে থেকেই চেষ্টা করছি সেফ রমজান ফাস্টিংয়ের। ওরা যখন স্টুডেন্ট ছিল তখনও হেল্প করছে, ওরা এখন কলিগ হয়েছে এখনও হেল্প করছে, অ্যাসোসিয়েশন করছে। আমি বলবো যে গত 20 বছরে আমরা যা পারি নাই ব্যক্তিগতভাবে বা ডিপার্টমেন্ট হিসাবে, এই অ্যাসোসিয়েশন হওয়ার পর গত 3 বছরে আমরা যা করছি এটা বিরল দৃষ্টান্ত। আচ্ছা, কারণ এই যে গভর্নমেন্ট SMS দিচ্ছে যে ডাক্তার দেখান, রোজার প্রস্তুতি নেন, গভর্নমেন্ট SMS দিচ্ছে প্রিপেয়ার ইউর পেশেন্ট ফর সেফ রমজান ফাস্টিং ডাক্তারদেরকে, এটা বিরাট ব্যাপার। প্লাস একটা লোক সেফ ফাস্টিংয়ের জন্য তার যা যা প্রয়োজন, এই যে প্রস্তুতিটা যেটা, এটা SNBর মাধ্যমে সারা দেশে। এবারে যেমন একটা এক্সাম্পল বলি যে এটাও একটা ঈদের আনন্দ। একটা লোক যদি তার ডায়াবেটিস কন্ট্রোল নিয়ে রোজাটা ভালো রাখতে পারে তাহলে সে আনন্দ উপভোগ করতে পারবে। উনি ঠিকমতো রাখতে পারলেন না, বারবার হাইপো হচ্ছে, রোজা ভাঙতেছেন, ওনার আনন্দ থাকবে? তাহলে আমাদের প্রচেষ্টা কিন্তু সবাইকে মানে ঈদের আনন্দ দেওয়াটাই পূর্ণ আনন্দ দেয়া, সেজন্য শারীরিকভাবে ঠিক। আমাদের কি প্রয়োজন? একটা ডায়াবেটিক রোগী তার ডায়েট ঠিক করা, এক্সারসাইজ ঠিক করা, সেটার জন্য আমাদের লিফলেটাস
মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আমরা রজবের প্রথম শুক্রবার যেটা, সেটা সবাই মিলে প্রেস ক্লাবে যা উদ্বোধন করা, যে রজব এসে গেছে, ডায়াবেটিক রোগীরা ডাক্তার দেখে আপনারা প্রস্তুতি নেন। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এগুলিকে উদ্বুদ্ধ করা, ডায়েট চার্ট করে দেওয়া, ইমাম সাহেবদের বিশেষ করে যেটা এই 2 বছরে আমরা আগে বাংলাদেশ ডায়াবেটিক সমিতিও চেষ্টা করছে আর কি। হ্যাঁ, সমিতি চেষ্টা করছে, কিন্তু আমরা আরো গ্রাসরুট লেভেলে, যে আমাদের ইমাম সাহেবরা যদি গ্রামে গঞ্জে বলেন যে রজব মাস এসে গেছে, রুগীরা ডাক্তার দেখান, প্রস্তুতি নিন, এটা খুব সহজে মানুষ মেনে নেয় এবং সহজে এইগুলি পালন করার চেষ্টা করে। আমরা এবার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ওদের সমস্ত ইমামদেরকে এই কথাটাই বলা, যে রজবের প্রথম শুক্রবার থেকে আপনারা বলেন যে রজব এসে গেছে, রমজান হচ্ছে আর মাত্র 2 মাস মতো, এখন থেকে ডাক্তারকে দেখে আপনারা প্রস্তুতি নিন। প্লাস হচ্ছে আমাদের যে দৃষ্টিভঙ্গি, যেটা এই 20 বছরে আমাদের যে গবেষণা, নিজের দেশে রোগীরা রোজা রাখতে চান, আলহামদুলিল্লাহ মোর দেন 80% লোক রোজা রাখতে চান, এটা সবাই গবেষণার অংশ ছিল। কিন্তু 100% লোক 30 দিন রাখতে পারেন না, এই হাইপার এইসবের বেজালে প্রায় 80% লোক রাখেন। তাহলে ওই 20%-এর প্রোটেকশন দেওয়া, যাতে 100% লোকই সহি সালামত রোজাটা রাখতে পারে, বিশেষ ওজোর না থাকে, সেটার জন্যই হচ্ছে প্রস্তুতি পর্বের দরকার। একটা প্রেসক্রিপশন দরকার, যেটা ও বলল যে বাংলাদেশের জন্য অনবদ্য এবং পৃথিবীর প্রথম এই যে রজব মাসকে ঘোষণা দেওয়া যে রমজান অ্যাওয়ারনেস মাস, যে একটা মাস ডায়াবেটিক রোগীদের জন্য সচেতনতা মাস হিসাবে ঘোষণা দেওয়া এবং এটাকে কাজে লাগানো, প্লাস আলটিমেটলি কি ডাক্তারের একটা প্রেসক্রিপশন দেওয়া, যেখানে ডায়েট থাকবে, এক্সারসাইজ থাকবে, ওষুধগুলি থাকবে এবং জেনারেল ইনস্ট্রাকশন থাকবে যে কখন হাইপো বুঝবে, হাইপো হলে কি করবে, রেকর্ডটা রাখবে, ওষুধগুলি কীরকম, ইফতারের পানি খেয়ে, ইফতার খেয়ে, সন্ধ্যা রাত্রে, খাওয়ার আগে, খাওয়ার পর, সেহরি খাওয়ার আগে, খাওয়ার পর। কারণ আমাদের অনেক ওষুধই তো হচ্ছে খাওয়ার আধা ঘন্টা আগে, ইনসুলিনগুলি 15 মিনিট আধা ঘন্টা আগে দাও, নাস্তার আগে ওষুধ খাও, আমাদের থাইরয়েডের ওষুধগুলি এগুলি নাস্তার আগে খাও। তো এগুলি কখন খাবে মানুষ না জানার কারণে এইবারও আমাদের যে অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আগের চাইতে কমছে। আমাদের রুগীরা এখন ডাক্তার দেখায়, আমাদের রুগীরা এখন সুগার টেস্ট করে, কোনো ঝামেলা হলে যদি কারো সুগারলেস হয়ে যায়, হাইপো হয়ে যায়, রোজা ভেঙে ফেলে, এগুলি আগে খুব কঠিন ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এই প্রচারের মাধ্যমে, বিশেষ করে এসএলবিকে আমি ধন্যবাদ দিব, যে যেটা বললো যে এই যে যোগ্য কাজটা, এটা খালি আমরা ঢাকায় না, আমাদের ছাত্ররা সারা দেশে এই কাজ, সব মেডিকেল কলেজে এই কাজগুলি করতেছে, যার কারণে মানুষের ভিতরে এই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করছে। কিন্তু আমরা তো এখনো 100%-এ যেতে পারি নাই। তাহলে আপনাদেরও এই ব্যাপারে অনেক কিছু করার আছে, আপনারা করছেন, ওই যে মিডিয়া, আপনারা অ্যাওয়ারনেস, ডায়াবেটিক রোগী রোজা রাখতে পারবেন, সুগার টেস্ট করতে পারবেন, এতে কোনো নিষেধ। এই বিষয়ে আমরা আরো কথা বলবো, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি। অধ্যাপক ইন্দ্রজিৎ প্রসাদ, আপনি স্যারের সঙ্গে বিরতির আগে একটু যোগ করতে চাচ্ছিলেন। জি, অনেক ধন্যবাদ। আমি আসলে একটু যোগ করতে চাচ্ছিলাম, আরো বলতে হবে কতটুকু যেটা আমাদের সংগঠন, যেটা অ্যাসোসিয়েশন ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি, কতজন সদস্য আপনাদের এখন? আমাদের প্রায় 400 জন সদস্য আছে এখন। তো যেটা হচ্ছে, কিন্তু এই সদস্য এবং বিশেষজ্ঞ আসলে বাংলাদেশের যে হরমোন রোগী, ডায়াবেটিস এবং হরমোন রোগীর তুলনায় কিন্তু অনেক অনেক কম আমি বলবো। কারণ বাংলাদেশে আমরা হিসাব করে দেখেছি প্রায় 7 কোটি হরমোনের রোগী, 7 কোটি হরমোন, 1 কোটি 31 লক্ষ ডায়াবেটিস, 3 কোটি 60 লক্ষ হচ্ছে থাইরয়েড এবং অন্যান্য ওবেসিটি, অস্টিওপোরোসিস, মেনোপজাল সিনড্রোম, 7 কোটি মানুষ হরমোন রোগে ভুগতেছে এবং তার বিরুদ্ধে আমাদের মাত্র 450 জন আমাদের যে আমাদের বিশেষজ্ঞ। এটা তো ডায়াবেটিস বললো 1.5 কোটি, ডায়াবেটিস হয় ভাব এরকম কিন্তু আরো 1.5 কোটি, তাহলে 7 আর কত 8, 8.5, মানে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী। সেই জন্য আসলে আমাদের আমি যে জিজ্ঞেস করছিলেন যে আমরা কতটুকু সংগঠিত, আসলে আমরা অনেক কাজ করছি সরকারের সাথে। আসলে আপনি জানেন যে বারডেমের শুরুতে এটা শুরু হয়েছিল, যে আমাদের এই যে একাডেমি, এই পড়াশোনা ডায়াবেটিস এবং হরমোন বিষয়ে আমাদের শ্রদ্ধেয় মরহুম ইব্রাহিম স্যার এটা শুরু করেছিলেন, আমরা তারই উত্তরসূরি আসলে। এবং সেই বারডেম থেকে পড়াশোনা করে এখন আমি ঢাকা মেডিকেলে কাজ করছি, স্যার বিএসএমইউতে আমাদের আমিনুল স্যার কাজ করছেন, সালিমুল্লাহ মেডিকেল কলেজে, প্রত্যেকটা জায়গায়
এখন আমাদের কিন্তু 14টা মেডিকেল কলেজে ডায়াবেটিস এবং হরমোন বিভাগ রয়েছে। এই বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু আমাদের যে সংগঠন অ্যাসিডবি অথবা অ্যাসোসিয়েশন ক্লিনিক্যাল অ্যান্ড তার একটা ভূমিকা রয়েছে। আমরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছি, আমরা পরামর্শ দিয়েছি গভর্নমেন্টকে যে এইভাবে করলে আমাদের ভালো হয়। এবং এই মেডিকেল কলেজগুলির মধ্যে অনেকগুলিতেই কিন্তু হরমোন বিশেষজ্ঞ তৈরি করার জন্য 5 বছরের মেয়াদি যে কোর্স রয়েছে, শুধুমাত্র বারডেমে ছিল, সেখান থেকে কিন্তু বিএসএমএমইউ, সেখান থেকে কিন্তু আপনার ময়মনসিংহ মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, সালিমুল্লাহ মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, সিএমএইচ, এগুলোতে যে আমাদের যে কোর্সগুলো তৈরি হলো 5 বছর মেয়াদি বিশেষজ্ঞ তৈরি করার জন্য, এই আমাদের রুগীদের সেবা দেওয়ার জন্য, এত মানুষ আক্রান্ত এই রোগে, তার যে বিশেষজ্ঞ তৈরি করার জন্য যে প্রসেস, সেখানে কিন্তু আমাদের এই অ্যাসোসিয়েশনের একটা ভূমিকা রয়েছে। তো আমরা পারমিসিভ রোল হিসেবে আমরা কাজ করেছি, হেল্প করেছি গভর্নমেন্টকে। তো সেই হিসাবে আমরা চেষ্টা করছি যে আমাদের এই সেবার মানটা আরও বাড়ানোর জন্য আমরা আরও বিশেষজ্ঞ তৈরি করার চেষ্টা করছি, এবং সেইখানে কিন্তু আমরা আশা করি যে আমরা আরও সংগঠিত হচ্ছি এবং আমরা সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের বেসরকারি প্রতিষ্ঠানেও যেন ডেভেলপ করে এই ডায়াবেটিস এবং হরমোন রোগ চিকিৎসা। এবং এর পাশাপাশি আপনি জানেন যে আমাদের যে সরকারি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অন্যান্য যে জায়গাগুলি আছে প্রত্যন্ত এলাকায়, সেখানে কিন্তু আপনি শুনে খুশি হবেন যে সেখানে একটা কমিউনিটি ক্লিনিক এবং আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে এনসিডি কর্নার বলে একটা জায়গা আছে, নন কমিউনিকেবল ডিজিজ কর্নার, সেখানে বিনামূল্যে কিন্তু ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরলের ওষুধ দেওয়া হয়। এই তথ্যটা কিন্তু অনেকেই জানেন না যে সেখানে যে ডায়াবেটিসের জন্য একটা আলাদা কর্নার রয়েছে এবং সেখানে বিনামূল্যে ডাক্তার দেখানো যাচ্ছে, বিনামূল্যে প্রতি মাসে 1000 টাকার মতো ওষুধের প্যাকেজ পাচ্ছে। কেমন? তো এই সেবাগুলো কিন্তু এই আমাদের বারডেম থেকে শুরু হয়ে এখন প্রত্যেকটা উপজেলায় কিন্তু এই সেন্টার রয়েছে এবং রুগীরা সেই সেবাটা পাচ্ছে। তো আমি মনে করি যে এই যে প্রপাগেশন হচ্ছে, এই যে আমাদের বিস্তৃতি হচ্ছে সেবার, এখানে কিন্তু আমাদের সংগঠনের একটা ভূমিকা রয়েছে। আপনাকে ধন্যবাদ অধ্যাপক আমিনুল ইসলাম স্যার। যেমন বলছিলেন যে 2-3 মাস আগে থেকে আপনাদের প্রস্তুতি শুরু হয়, কিন্তু যাদেরকে পারা যাচ্ছে না, যারা আপনাদের আওতার মধ্যে আসলো না, পরামর্শ নিল না, প্রেসক্রিপশান হয়তো তৈরি করে নিতে আসলো না, ঈদের পরপর আপনাদের এই রমজানের পরে যারা নিজেদের মন মতোই রোজা রাখলো, মানে এই ধকলটা আবার কত মাস পর্যন্ত সামলাতে হয়? এটা আসলে আমরা যারা দেখি, যারা আসলে আমাদের পরামর্শ নিচ্ছে না বা চিকিৎসকদের পরামর্শের জন্য আসছে না, এবং রোজার জন্য যেভাবে আমরা নিয়ম মানতে বলি, আমরা জীবনযাপন পদ্ধতির পরিবর্তনের কথা বলি, ওষুধের সময়ের পরিবর্তনের কথা বলি, এগুলো যারা মানছে তারা কিন্তু ভালো থাকছে। আর যারা মানছে না তারা কিন্তু দেখা যাচ্ছে ঈদের পরে আমাদের কাছে অনেকেই আসছে যে স্যার আমার তো এরকম হাইপো হয়ে গিয়েছিল, আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, কেন? আমি তো স্যার ইনসুলিন এত নিয়েছিলাম সকালবেলা, ওইটা তো আমি বদলাই নাই, আমি সেহরির সময় তা নিয়েছি। এ কারণে তাদের দেখা যাচ্ছে তারা কিন্তু জটিলতার সম্মুখীন বেশি হচ্ছে। তো কাজেই এটা শুধুমাত্র একটু সচেতনতার কারণে, তারা যদি একটু সচেতন হতো, তারা যদি একটা চিকিৎসকের পরামর্শ নিতে পারতো, তাহলে কিন্তু এই যে জটিলতাটা তারা কিন্তু এড়াতে পারতো। এবং ওই যে স্যার যেটা বলছিলেন যে আমাদের ওই যে 20% মানুষ কিন্তু রোজা ঠিকমতো রাখতে পারছে না, 30টা রাখতে পারছে না, সেটার কারণ কিন্তু এই যে এই জটিলতাগুলো। তো সে যদি আমরা যদি সচেতনতা তৈরি করতে পারতাম বা রোগীরাও যদি নিজেরা সচেতন হতো, তাহলে কিন্তু এই যে জটিলতাগুলো কিন্তু আমরা এড়াতে পারতাম। এবং ঈদের পরে কিন্তু আমাদের অনেক রোগী কিন্তু এই সমস্যাগুলো নিয়ে আসছে, যে তাদের দেখা যাচ্ছে ডায়াবেটিস তো কন্ট্রোলে থাকছেই না, এবং তাদের অনেক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া লাগছে, এবং রোজা দেখা যায় অনেকগুলো রোজায় তার ভাঙা পড়ছে। তো এই সমস্যাগুলো কিন্তু আমরা ঈদের পরে পাই, বিশেষ করে যারা আমাদের কাছে বা কোনো চিকিৎসকের কাছে যারা যাচ্ছে না, তাদের যে রোজার যে প্রস্তুতি, তাদের যে খাবার দাবার এবং ওষুধের যে প্রস্তুতি, যে পরিবর্তনগুলো করা দরকার ছিল, সেগুলো যারা করছে না, তারা কিন্তু এইসব জটিলতায় আক্রান্ত হচ্ছে। রোজা ঈদকে ঘিরে একটা 5 মাসের রেশ আপনাদের উপর দিয়ে যায় আর কি। হ্যাঁ, এবং আগে এবং পরে স্যার যেটা বললেন যে আমরা তো আসলে রজব থেকে শুরু পরে সুবিধাটা কি, যে 3 মাসে এই যে একটা প্যাকেজের মতো, একটা লোক যদি সুগার কন্ট্রোল করতে হবে, সুগার মাপতে হবে, মানে ইনসুলিন বাড়ানো কমানো, ট্যাবলেট বাড়ানো কমানো শিখে ফেলে, এই 3টার প্যাকেজের জন্য তার যে একটা অভ্যাস গড়ে ওঠে, ডিসিপ্লিন লাইফ, এটাই কিন্তু তাকে বাকি 9 মাস গভর্ন করে। তাহলে এই যে রোজার প্রস্তুতি, রোজা রাখা, এটা একটা ডায়াবেটিক রোগীকে কিন্তু তার সুগার কন্ট্রোলের জন্য উদ্বুদ্ধ করে এবং এটাকে সাস্টেনেবল করে। এবং এখন আলহামদুলিল্লাহ অ্যাসিডবি যে যারা আসতে পারলো না, তারাও কিন্তু ঘরে বসেই নির্দেশনা পাবে, কারণ অ্যাসিডবির ইউটিউবের মাধ্যমে এই সমস্ত উপদেশগুলা মানে দেওয়া, ইউটিউবের মাধ্যমে এই জিনিসগুলো আমি অন্য একটি প্রসঙ্গে আসতে চাই। যেমন বলছিলেন যে 3 মাস বা রমজান মাস যদি সে ঠিকমতো চলতে পারে, তাহলে সারা বছর তার দিন যাপনগুলো ভালো হয়। ঈদ এবং রমজানের ক্ষেত্রেও কিন্তু এটি তো একটি আত্মশুদ্ধির আসলে প্যাকেজ, যেটির কারণেই আরও 11 মাস একটা মানুষ কীভাবে চলবে না চলবে। আমাদের আপনি দেখবেন যে চিকিৎসক ছাড়াও সব প্রফেশনেই এই নৈতিক স্খলনের জায়গাগুলো, প্রলোভনের জায়গাগুলো কিন্তু অনেক বেশি নষ্ট হয়েছে, ডেটোরিয়েট করেছে আর কি।
এইখানেও এই রমজান বা ঈদ এমন কোনো বার্তাও আমাদেরকে দেয় কিনা যে এই জায়গাতে আমরা কতদূর যাব না যাব, মানে আমরা কোথায় থামবো? হ্যাঁ, এটা মানে রমজানের বিরাট অবদান সমাজকে সুস্থ সমাজ গঠনের জন্য। আমরা জানি যে যে রোজাকে দেওয়া হয়েছে, আল্লাহ পাকের অবজেক্টিভ হচ্ছে যে তুমি তাকওয়া অর্জন করো। রোজা তোমাদেরকে দিছি তাকওয়া অর্জন করার জন্য, খোদা বিরুদ্ধা, আল্লাহর প্রতি যে ভয়। এবং এই তাকওয়া যারা মুত্তাকি লোক, তাদের বিভিন্নভাবে যে কোরআন হেদায়েত দিবে মুত্তাকিদেরকে, তোমরা মুত্তাকিদেরকে অনুসরণ করো। তো এই যে খোদা ভীরুতা, তো একটা মানুষ যদি এই প্র্যাকটিসটা করে যে রমজানের বয়ে না এটা করবো না, এই রোজা এখন আমি, এটা তাকে এই 12টা মাস চালানোর জন্য হেল্প করে। তার মানে আমার এই আত্মশুদ্ধি এবং আমার যে এই যে শারীরিক যে সুবিধাটা আমার, যে রমজান আমাকে থেকে যেটা দেয়, যে 11 মাস কাজ করো, 1 মাস আমরা সার্ভিসিং, বডি সার্ভিসিং, এই বডি সার্ভিসের মধ্যে আমি তৈরি হচ্ছি নেক্সট 11 মাসের জন্য। এটা আধ্যাত্মিক যেরকম, শারীরিক উন্নতি এরকম করে, যেটা আল্লাহ নিজেই বলছেন রোজা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা তা জানতে। এবং এর যে ব্যাপকতা আমরা যদি দেখি, যে আমার শারীরিক সুস্থতা, যে আমার ইমিউনিটি গ্রো করছে, আমার ইনসুলিন রেজিস্ট্যান্ট যেটা কাজ করছে না, যেহেতু ফাস্টিং 14 ঘন্টা, যার কারণে ইনসুলিনের রেজিস্ট্যান্ট কমতেছে, আমাকে হেল্প করতেছে। তা আমার ইমিউনিটি, আমার রেজিস্ট্যান্ট, এগুলি সবই তো হেল্পফুল। সুগার কন্ট্রোল, প্রেশার কন্ট্রোল, ওয়েট কন্ট্রোল, সবই, লিপিড কন্ট্রোল। তাহলে কার্ডিওভাস্কুলারে যে বই নিয়ে আমরা আসি, রমজান তো ভাই ইনডাইরেক্টলি কার্ডিওভাস্কুলার প্রোটেকশন দিচ্ছে, প্রোটেকশন দিচ্ছে। প্লাস সামাজিকতা, এই যে না এটা করো না, এটা করো না, গরিবকে হেল্প করো। সমাজকে সুস্থ সমাজ গঠনের ব্যাপারে রমজানের অবদান অপরিসীম। আমি এই প্রসঙ্গে অধ্যাপক ইন্দ্রজিৎ প্রসাদ, আমি একটু অন্য দিক থেকে দেখতে চাই। আমরা শুনে থাকি সাংবাদিক হিসেবে যে পৃথিবীতে অন্যান্য চিকিৎসকদেরকে একটি ইন্টারভেলে, সেটা 5 বছর বা বিভিন্ন বয়সে, তাকে একটি পরীক্ষার মাধ্যমে বা কোনোভাবে নিজেকে উত্তীর্ণ হতে হয় যে আমি ঠিক জায়গায় আছি কিনা, ঠিক মতো চালাচ্ছি কিনা। তাহলে একটি সোসাইটিও যদি না করে, একজন চিকিৎসককে প্রিপেয়ার করুক বা না করুক, চিকিৎসক হিসেবে রোগীর জন্য, রোগীর আনন্দের জন্য, রোগীকে সুস্থ করবার জন্য ওই দায়িত্বটা তো চিকিৎসকের মধ্যে থেকে থাকা উচিত, যে আমি কিভাবে নিজেকে সারা পৃথিবীর জ্ঞানের সাথে অ্যাডজাস্ট করে আমাকে তৈরি করছি। মানে এটি কতটা জরুরি? না, এটা তো আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে আসলে মেডিকেল সায়েন্স হচ্ছে এভার ইভলভিং একটা সাবজেক্ট, যেখানে প্রতিদিন আসলে আপডেট আসতে থাকে, প্রতিদিন আপডেট আসতে থাকে। আসলে আমরা যারা মেডিকেল কলেজে, যারা একাডেমিক এনভায়রনমেন্টে আছি, এখানে তো আপনি জানেন সপ্তাহে 7 দিনই আসলে পড়াশোনার চলতে থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়াশোনা চলতে থাকে, মর্নিং ক্লাস। আজকেও যেমন আমার 2টা থেকে 3টা পর্যন্ত একটা ক্লাস সেট করা আছে, আমার ডাক্তার একজন নিবে ক্লাস, সেটা আমাদের সেট করা আছে। এরকম ইভিনিংয়েও দেখবেন যে ঢাকা মেডিকেলে গেলে দেখবেন যে বিকালে একটা গ্রুপে পড়াশোনা হচ্ছে। তো এইটা কিন্তু যে একাডেমিক ইনস্টিটিউটগুলো, সেখানে কিন্তু এটার ছাড়া কোনো উপায় নাই, কারণ এই পড়াশোনা চলতেছে। এবং এই আমরা যেটা হচ্ছে, আমরা টিচার যারা আছি, তারা কিন্তু পড়াতে পড়াতেই আপডেট হয়ে যায় বটেই, যে আমাদের একটা ক্লাস নিতে হবে, সুতরাং এটার প্রস্তুতি হিসেবে আমার পড়তে হবে। কারণ যারা আমার কাছে পড়তে আসছে, তারা কিন্তু MBBS থেকেও আরও উপরের লেভেলের, তারা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট। তাদেরকে পড়াতে হলে আমার জ্ঞানটাও কিন্তু আপডেটেড থাকতে হবে। যেটা হচ্ছে যে আমরা যারা একাডেমিক ইনস্টিটিউটে আছি, তাদের তো একটা পড়াশোনার ধারা সবসময়ই একটা আছে, কেমন। আর যারা সার্ভিস ওরিয়েন্টেড একটা হসপিটাল আছেন, যেমন হচ্ছে যে একটা জেলা হাসপাতাল, সেখানে হয়তো ওরকমভাবে ক্লাস হচ্ছে না। সার্ভিস ওরিয়েন্টেড হসপিটাল আছে, তো সেখানে পড়াশোনার হয়তো ধারাটা একটু হয়তো কম হবে, কিন্তু সেখানে কিন্তু দেখবেন প্রায় CME-গুলো হচ্ছে। তো এটা সারা পৃথিবীতে যেটা হয় যে লাইসেন্সিং এক্সামিনেশনে লাইসেন্সগুলো রিনিউ করতে হয়। তো সেটা তো আমি যতটুকু শুনেছি যে সেটারও একটা পরিকল্পনা সরকারের আছে, যে একটা নির্দিষ্ট ইন্টারভেলে যে লাইসেন্সিং, যে ঝালাই করে নেওয়ার যে নলেজটা কেমন, সেটার একটা পরিকল্পনা আমি জানি, যে আমি শুনেছি যে সরকারের এরকম একটা পরিকল্পনা রয়েছে, যে চিকিৎসক এবং অন্যান্য সব প্রফেশন নিয়ে আসলে যেরকম হওয়া উচিত, এরকম একটা ঝালাই করে নেওয়ার ইন্টারভেলে একটা, আমার মনে হয় একটা পরিকল্পনা সরকারের আছে, আমি শুনেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি, অর্থাৎ শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি।
সাইদুদ্দিন, আপনি একটু যোগ করতে চাচ্ছিলেন অধ্যাপক ইন্দ্রজিৎ প্রসাদের সঙ্গে। যে নলেজকে আপডেট করার জন্য যেগুলি ইনস্টিটিউশনাল, এগুলি তো সবসময় হচ্ছে। যারা ইনস্টিটিউশনের বাইরে তারাও পারে, কারণ এখন সিএমইগুলো হচ্ছে, এটা জুমে সিএমই হচ্ছে, আসার প্রয়োজন না, যে যেখানে আছে সেখান থেকে শুনতে পারতেছে। আমাদের অ্যাসোসিয়েশনগুলো বিভিন্ন ওয়ার্কশপ করতেছে এই নলেজকে আপডেট করার জন্য, যেগুলি আমাদের এখন যুগোযুগি করার জন্য মানুষকে আধুনিক সার্ভিস এবং কস্ট ইফেক্টিভ সার্ভিস দেওয়ার জন্য যা যা প্রয়োজন সেটার জন্য আমরা ওয়ার্কশপ করতেছি। প্লাস অ্যানুয়াল সায়েন্টিফিক প্রোগ্রামগুলো 2 দিন 3 দিন থাকে, তো এটা আপডেট করার জন্যই। তা আপডেটের সুযোগ আছে, আমাদের এই সুযোগ নেওয়া উচিত। ধন্যবাদ অধ্যাপক আমিনুল ইসলাম। ঈদের সময় আমরা দেখি যারা গ্রামের বাড়িতে যান, আপনি দেখে থাকবেন যে যিনি ডাক্তার নন তারই যত মর্যাদা একটি গ্রামে বা বিভিন্ন জায়গায়, যিনি সত্যিকার অর্থে ডাক্তার, এমবিবিএস করেছেন, এফসিপিএস বা এমডি, তারা যখন গ্রামে যান ওই সময়টাও কিন্তু মানুষের একটা অপেক্ষা থাকে যে তাকে একবার একটু দেখে নেবে আর কি। এটিও ঈদের আনন্দ বাড়ায় কিনা, মানে কেমন লাগে? আসলে আমার এই অভিজ্ঞতাটা একটু কম, যেটা আমি ঢাকায় বড় হয়েছি, এই জন্য। আর ছোটবেলায় আমার অভিজ্ঞতা, কারণ আমার এরিয়ার লোকজন বসেই থাকে যে 2 ঈদে স্যার আসবে, এটা মানে ওই সময় যে স্যারের সাথে একটু দেখা হবে বা পরামর্শ কি করব, তো ওইটা আমার বাড়িতে মানে ঈদের আনন্দের সাথে আরেকটা আনন্দ যোগ হয়ে যায়, যে সবার সাথে দেখা। এবং আমার সবচেয়ে সুবিধা যে আমার আত্মীয় স্বজনের বাড়িতে ঘরে ঘরে যে আমাকে খুঁজতে হয় না, মানে ওরাই আসে মানে এই সুযোগে সবার সাথে দেখা হয়ে যায়, যে কেমন আছেন সব। ধন্যবাদ। বাড়তি পাওয়া না। শেষের দিকে অধ্যাপক আমিনুল ইসলাম, মানে এই ঈদ যত বছর ধরে পালন করে আসছেন, মানে আমরা যদি একটা ছোট্ট স্মৃতি জানতে চাই যে খুব বেশি আবেগ তাড়িত করে বা খুব মনে আছে, এরকম কিছু মনে পড়ে কিনা? হ্যাঁ, আসলে আবেগতাড়িত করার মতো বেশ কিছু ঈদই আছে। তার মধ্যে যেহেতু স্যার আছেন, আমি স্যারের একটা ঈদের কথাই বলি। আমি যখন আমাদের যে এমডি যে কোর্সটা আমরা যে পোস্ট গ্রাজুয়েশন করি, সেই কোর্সে আমি যখন 3য় পর্ব, আমাদের 2-3টি পর্ব থাকে, 3য় পর্বতে শেষ পর্ব, সেখানে আমাদের শুধুমাত্র হরমোন বিষয়ক পড়াশোনাটা আমাদের করতে হয়। তো সেটা হলো স্যারের বিভাগে আমি তখন ন্যস্ত হই। তখন সামনে একটা ঈদ ছিল, তখন আমি 3য় পর্বে যোগদান করবো। আমরা সরকারি চাকরি করি, সরকারিভাবে আমাদের অর্ডার হতে সময় লাগে। তো আমি আর আমার একজন কলিগ ছিলেন আসাদ, উনি খুলনা আছেন এখন। তো আমরা ভাবছি যে এমন সময় আমাদের অর্ডারটা হলো, আমাদের তো এবার ঈদটাই মাটি, কারণ এখন যাব, আমরা জানি যে ওই সময় আমাদের অনেক কাজ করতে হবে, পড়াশোনা করতে হবে, স্যার আমাদের অনেক দায়িত্ব দেবে, ওগুলো পালন করতে হবে। কাজে ঈদের আসলে আনন্দ করার সুযোগটাই আমরা পাবো না। তো আমি আর আসাদ ভাবলাম যে আমাদের খুব মন খারাপ হয়ে গেল যে এই সময় কেন অর্ডারটা হলো, কয়েকদিন পরে অর্ডারটা হলে আমরা একটু পরে জয়েন করতে পারতাম, ঈদটা করতে পারতাম। তো আমরা দুজন খুব তখন স্যারের কাছে সামনে ভয়ে ভয়ে গেলাম আর কি, যে স্যার তখন আমাদের বিভিন্ন রকমের দায়িত্ব দিবে। আমরা বললাম যে স্যার আমরা এরকম আসছি, আমরা তো 3rd পার্টে জয়েন করবো, 3য় পর্বে আপনার এখানে আসছি। তো তারপরে যে ও আসছিস, আচ্ছা সামনে তো ঈদ, তো যাই হোক তোর আগে ঈদ করে এসে আবার তুই আমার সাথে দেখা কর। তা আবার তো ওই সময় যে আমাদের ভালো লাগা তৈরি হয়েছিল স্যারের প্রতি, আসলে স্যারের কথা বলতে হয়, আমরা তো স্যারের ঈদ আমি মনে হয় যেন প্রাণ ফিরে পেলাম। আসলে এটা শুনে আমার এত ভালো লেগেছিল। এবং আমি যতদিন আমার বিভাগে থেকেছি আমার স্যারের সাথে, আমি কিন্তু সবসময়, আমরা শুধু আমি না, আমাদের ছাত্র যারা আছে সবসময় কিন্তু আমরা আমাদের মানে যে কোনো সুখ দুঃখে আমাদের স্যার এবং আমার অন্য যারা ছিলেন, বিশেষ আমরা যারা হরমোন বিভাগে ছিলাম, আমরা কিন্তু স্যারেরদের কাছ থেকে সবসময় মানে একটা মানে ভালো ব্যবহার পেয়েছি। এবং স্যাররা সবসময় আমাদেরকে আমাদের মানে শুধু সুখ দুঃখে সব ব্যাপারে কিন্তু আমাদেরকে খোঁজ খবর রাখেন, আপনাকে দেখেই বুঝে ফেলেছে। এবং সবচেয়ে বড় কথা কি, যে আসলে সব মানে আমরা একজন শিক্ষকের কাছে কি আশা করি, একজন ছাত্রের সুখ দুঃখ বা তার এমনকি আমার পারিবারিক ব্যাপারগুলো তো আমাদের স্যাররা দেখা গেল যে অনেকটাই মানে ইনভলভ ছিলেন এবং আমাদেরকে অনেক ধরনের, সেই পরিবার হয়ে না উঠলে তো 7 কোটি মানুষের দায়িত্ব নেওয়া সম্ভব না। আমি একেবারে শেষ প্রশ্ন অধ্যাপক ইন্দ্রজিৎ প্রসাদের কাছে করতে চাই। ঈদের যে সহমর্মিতা, সহযোগিতা বা খুশি যেভাবে আমরা বলি না কেন, সত্যিকার অর্থে বাংলাদেশের প্রবাহমান পরিস্থিতি কখনো কখনো আমাদেরকে কষ্ট দেয় আর কি। হিন্দুদেরকে কষ্ট দেয়, মুসলিমদেরকে কষ্ট দেয়, যারা কোনো কিছুর মধ্যেই নাই, যারা শান্তি চায়, মানে সেই জায়গাটা যতটুকুই ক্ষতিগ্রস্ত হোক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, মানে আপনার কাছে বাংলাদেশের কাছে প্রত্যাশাটা আসলে কেমন, যে কেমন হলে আসলে এই যে ঈদের কথা আমরা বলার চেষ্টা করছি, এটা সত্যিকার অর্থে ঈদই হয়ে উঠতো? জি, অনেক ধন্যবাদ। আসলে আমরা যদি সবাই, আমার যেটা বার্তা, আমরা যদি আমাদের নিজের দায়িত্বটা যদি আমরা সবাই পালন করি, যেমন আমি একজন ডাক্তার, আমি আমার কাজটা নিষ্ঠার সাথে করছি, কেউ একজন ইঞ্জিনিয়ার, তিনি তার কাজটা নিষ্ঠার সাথে, কেউ একজন শিক্ষক, তিনি তার কাজটা নিষ্ঠার সাথে করছেন, আপনি যেমন একজন সাংবাদিক, আপনার কাজটা আপনি, আমরা যদি যে যার কাজটা
খুব মনোযোগ দিয়ে করি এবং আমাদের নিজের দায়িত্বটা যদি খুব সুচারুভাবে পালন করি, তাহলে কিন্তু আমরা বাংলাদেশে খুবই আশাবাদী যে এই বাংলাদেশ আমাদের আসলেই সোনার বাংলা হয়ে উঠবে। এবং আমি খুবই আশাবাদী যে আমাদের যে তরুণ প্রজন্ম, আমাদের যে উদ্যম যেটা রয়েছে আমাদের দেশ গড়ার, তো আমি তো আমাদের দেশের ব্যাপারে খুবই আশাবাদী যে আমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল হবে। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা এমন তিনজন চিকিৎসকের সঙ্গে কথা বলেছি বা বলছিলাম যাদের একটি সোসাইটি বাংলাদেশের 7.5 কোটি বা 7 কোটি মানুষের চিকিৎসার দায়িত্ব নিয়ে চলেছে, সেই বোঝা তারা বহন করছেন এবং তাদের একমাত্র লক্ষ্যই হচ্ছে যে এই মানুষগুলোকে সুস্থ রাখা, যারা ডায়াবেটিসের সাথে, হরমোনের সাথে বা নানা ধরনের এই জাতীয় সমস্যার সঙ্গে যারা ভুগছেন। আমরা আশা করছি যে এই রোগীরা সচেতন হলে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে মানুষের সুস্থতাও যেহেতু একটি অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, এই সোনার বাংলাদেশের যে কথা অধ্যাপক ইন্দ্রজিৎ প্রসাদ বলছিলেন, সেই জায়গায় কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। এই ছিল আজকের পর্বে এবং আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ঈদ মোবারক।